ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল আরেকবার স্বাগত জানাই। তো আমরা ভৌতবিজ্ঞান মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছি। তো আমরা লাস্ট যেই টপিকটা পড়ছিলাম সেটা কোন চ্যাপ্টার? পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, সেখানে কি অ্যামোনিয়াটা আমাদের হয়ে গিয়েছিল। এখানে আমি শুরুতেই বলে দিয়েছিলাম চ্যাপ্টারের যে এখানে কি টোটাল 4টা টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। ফার্স্ট হবে কি অ্যামোনিয়া, তারপর আসবে কি হাইড্রোজেন সালফাইড, এরপরে আমরা দেখবো মানে এই হাইড্রোজেন সালফাইডের পরেই যেটা আসবে সেটা হলো কি নাইট্রোজেন। নাইট্রোজেন যে গ্যাসটা তা নিয়ে আমাদের জানতে হবে। আর শেষে আমাদের কি 3টে অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের বহুল প্রচলিত অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি নাইট্রিক অ্যাসিড। এই 3টে অ্যাসিড কী করে আমরা তৈরি করি পরীক্ষাগারের মধ্যে সেটা আমরা দেখব পরবর্তীতে। তো আজকে আমাদের ফার্স্ট যেই টপিকটা আজকে আমাদের ভিডিও এই টপিকটা নিয়ে আলোচনা হবে কি হাইড্রোজেন সালফাইড। যে হাইড্রোজেন সালফাইড কী, এটা কেমন করে কি আমরা তৈরি করি, কেমন করে ব্যবহার কোথায় কোথায় হতে পারে, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখব। দেখি তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসটার দেখো, শুরুতেই আমাদের কি কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে যে এই যে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি। অবশ্যই ভালো করে মনে রাখবে যে কি হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো কি H2S, মানে 2টা হাইড্রোজেন প্লাস একটা কি সালফার, 2টা হাইড্রোজেন একটা সালফার, এই 3টে জিনিস মিলে কি তৈরি করছে আমাদের হাইড্রোজেন সালফার, হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এর বাষ্প ঘনত্ব মনে রাখতে হবে 17। এর বাষ্প ঘনত্ব কত? 17। এখান থেকে বাষ্প ঘনত্ব দিয়ে আমরা বুঝতে পারি কি কোন গ্যাসটা কতটা ভারী বা কতটা হালকা। এই যে গ্যাসটা রয়েছে এই গ্যাসটা কি বায়ুর থেকে ভারী, বায়ুর বাষ্প ঘনত্ব আমার এক্সাক্ট মনে পড়ছে না, 13 কি 14 কাছাকাছি আছে। ঠিক আছে, তাহলে এটা কি বায়ুর থেকে ভারী গ্যাস। 3 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে কি আণবিক ভর কত বলা আছে 34। এটা আমরা কি অঙ্ক কষেও বের করতে পারি কেমন করে, যেমন কি হাইড্রোজেন সালফাইড H2S কি কি আছে এখানে, H আছে 2টা, S আছে কয়টা? একটা। তাহলে কি 2টে H একটা S, এই 3টে মিলে আমাদের কি তৈরি করছে হাইড্রোজেন সালফাইড। এবার আমাদের কি মনে রাখতে হবে হাইড্রোজেনে কয়টা করে প্রোটন, কয়টা করে নিউট্রন, এই জিনিসটা যদি মনে রাখতে পারি মানে ভর সংখ্যাটা। ভর সংখ্যা মানে কি কোনো পরমাণুতে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাদের যোগফলকে ভর সংখ্যা বলে, ক্লাস 9-এ ছিল। তাহলে হাইড্রোজেনে কয়টা প্রোটন আছে? একটা প্রোটন, কোনো নিউট্রন থাকে না, তাহলে এর ভর সংখ্যা কত? 1। তাহলে এখান থেকে আসলো 1 প্লাস এই হাইড্রোজেনটা, এরও ভর সংখ্যা 1, কারণ এর মধ্যে কি প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, এরও 1 প্লাস সালফার। সালফার আমাদের কত নম্বরে থাকে? 16 নম্বরে। তোরা যদি ছকটা মনে রাখিস 1 2 3 4 করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তোমাদের তো সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে, সূত্রগুলো মনে আছে, সেখানে দেখবা কি সালফার কত নম্বরে থাকে? 16 নম্বরে। যেহেতু 16 নম্বরে আছে তার মানে কি ওর মধ্যে 16টা প্রোটন আছে, 16টা নিউট্রন আছে, তাহলে 16 16 32, তাহলে এর মধ্যে হবে কত? 32। তাহলে টোটাল কত হচ্ছে? 32 প্লাস 1 33, 1 34। এই হলো কি আমাদের হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর। তোমরা জাস্ট মনে রাখবে কি 34 হয়, যদি ভুলে যাও তাহলে এইভাবে তোমরা বের করতে পারো হাইড্রোজেন সালফাইডের কি আণবিক ভর। এবার আমাদের যেটা দেখার বিষয় যে এই যে হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটাকে আমরা তৈরি কি করে করি পরীক্ষাগারে, আমাদের দেখতে হবে পরীক্ষাগারে কি করে তৈরি করি। তো এটা এমন একটা গ্যাস, এটাকে 2টে পদ্ধতিতে তৈরি করা হয়। একটা তো সিম্পল পদ্ধতি, জাস্ট বিক্রিয়া করিয়ে বিজ্ঞান নিয়ে তার মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়। আর একটা আছে একটা বিশেষ যন্ত্র আছে, কি যন্ত্র? কিপ যন্ত্র। যন্ত্রটার নাম আমাদের পরীক্ষায় আসে যে নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা যায়, তখন উত্তর হয় কি হাইড্রোজেন সালফাইড। তো এখানে কি কিপ যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? এই গ্যাসটা তৈরি করতে পারি। তো আমরা শুরুতে দেখি কি এমনি সিম্পল যেটা পদ্ধতি সেখানে আমরা কি হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে কি করে তৈরি করব। তো সিম্পল পদ্ধতিতে যখন আমরা হাইড্রোজেন সালফাইড তৈরি করব আমাদের 2টা যৌগ লাগবে। কি কি যৌগ? একটা হলো ফেরাস সালফেট যেটা সংকেত কি FeS, আরেকটা কি লাগবে লঘু সালফিউরিক অ্যাসিড যেটা কি H2SO4। এটা তো তোমরা সবাই জানো, লঘু H2SO4 মানে কি সালফিউরিক অ্যাসিড। আর কি তার সাথে লাগবে কি ফেরাস সালফেট। এই 2টা যৌগের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে আমরা কি করি হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি করি। তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পরীক্ষাগারে তৈরির জন্য কোন কোন যৌগ বা দ্রব্য ব্যবহার করা হয়। উত্তর কি হবে? ফেরাস সালফেট আর কি লঘু সালফিউরিক অ্যাসিড। সংকেতগুলো অবশ্যই মনে রাখবে FeS, H2SO4 গেল। নেক্সট আমাদের কি আছে? বিক্রিয়ার শর্ত। মানে আমরা যখন এই যে 2টে পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে নতুন পদার্থ তৈরি করব, মানে হাইড্রোজেন সালফাইড তৈরি করব, তখন আমাদের কিছু কি শর্ত মানতে হবে। কি বলেছে এখানে? এখানে বিশেষ কিছু শর্ত নেই। ফার্স্ট বলেছে কি সাধারণ তাপমাত্রায় ফেরাস সালফাইড
আর কি H2SO4 এর বিক্রিয়ায় H2S গ্যাস উৎপন্ন হয়। আমরা সিম্পলি যদি দুইটা এই যে গ্যাস এরও গ্যাস এদের মধ্যে যদি বিক্রিয়া ঘটাই তাহলে সিম্পলি আমাদের হাইড্রোজেন সালফাইড তৈরি হবে, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তো তৈরি করার জন্য আমরা এই যে যন্ত্রপাতিগুলো দেখছো এই যন্ত্রপাতিগুলো ইউজ করি। হ্যাঁ, আমি সবগুলো আস্তে আস্তে বলবো, কোন যন্ত্রটা কি সেটা আমরা আস্তে আস্তে বলবো। তার আগে আমরা দেখি বিক্রিয়াটা কি আছে। হ্যাঁ, বিক্রিয়াটা কি হয়, FeS মানে ফেরাস সালফেট, এখানে সালফাইড লেখা আছে, এখানে সালফেট হবে। এই যে FeS আর H2SO4 এই দুইটা বিক্রিয়া করবে, করার পর কি FeSO4 আর কি H2S এই দুইটা গ্যাস উৎপন্ন করবে। তাহলে FeSO4টা হয়ে গেল আর H2Sটা, ঠিক আছে। এখানে তাহলে মনে থাকবে কেমন করে বিক্রিয়াটা ঘটছে, এখানে কিন্তু সমীকরণটা আসে। হ্যাঁ, রাসায়নিক সমীকরণটা আসে যে আমাদের H2S প্রস্তুত করার জন্য যে বিক্রিয়াটা ঘটে তার রাসায়নিক সমীকরণটা কি, এটা তোমরা মনে রাখবে। এবার আসি তোমাদের এখানে, ঠিক আছে, পদ্ধতিটা। এই যে দেখছো এখানে একটা বোতলের টাইপের আছে, এই বোতলটার নাম অ্যাকচুয়ালি কি উলফ বোতল, মনে রাখবে। হ্যাঁ, এই দেখো উলফ বোতল আছে, উলফ মনে রাখবে, রস্যৌ ল ফ, এখানে ইংলিশে আছে, বাংলায় লিখলে কি হবে রস্যৌ ল আর ফ, উলফ। উলফ বোতল নেওয়া হয়, দেখো এখানে দুইটা মুখ থাকে। আমাদের সিম্পল যে বোতলগুলো থাকে সেখানে একটাই মুখ থাকে, সেখানে জল ঢালার জন্য বা যে কোনো কাজের জন্য একটাই মুখ থাকে, কিন্তু এখানে দুইটা মুখ থাকে, ঠিক আছে। উপরে যে আমাদের বোতলটা থাকে সেখানে একটা কি আমাদের এখানে এরকম একটা ফানেল লাগানো থাকে। এই যে উপরে দেখতে পাচ্ছ একটা ফানেল, ফানেল মানে কি আমরা কেরোসিন তেল ঢালার জন্য ফানেল ইউজ করি না, কেরোসিন তেল ঢালার ওই যে একটা এরকম টাইপের জিনিস আমরা পাই, সেটাকে আমরা কি কেরোসিন তেল ঢালার জন্য ইউজ করি। তো এখানে ওইরকম একটা কি ফানেল লাগবে, একটা নল লাগবে, ঠিক আছে। তো আমরা কি করবো, ফার্স্টেই আমরা কি করবো, আমরা ফেরাস সালফেট কিন্তু একটা কঠিন পদার্থ, ঠিক আছে। ফেরাস সালফেটের কিছু টুকরো আমি কি করব, এই যে আমাদের উলফ বোতলটা আছে এখানে নিয়ে নিব। কি বললাম, ফেরাস সালফেট একটা কঠিন পদার্থ, চুন যেমন একটা কঠিন পদার্থ, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখেছিলাম, এখানে কি ফেরাস সালফেট একটা কঠিন পদার্থ, পাথর টাইপের। তো আমরা কি কয়েকটা টুকরো আমি কি করবো এখানে নিয়ে নিব পাত্রের মধ্যে। নেওয়ার পর এই যে ফানেল আছে এটা দিয়ে আস্তে আস্তে কি জল ঢালবো, কি ঢালবো, জল, H2O ঢাললাম, হলো। তাহলে এখানে আমি এমন করে জল ঢালবো, কিছুটা জল ঢাললাম, ঢালার পর কিছুক্ষণ পরে আমি আস্তে আস্তে কি অল্প অল্প করে, খুব অল্প করে, কিন্তু একবারে বেশি ঢালা যাবে না, খুব অল্প করে কি ঢালবো, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। তাহলে কি করবো, ফার্স্ট ফেরাস সালফেটে কয়েকটা টুকরো নিলাম আমাদের উলফ বোতলের মধ্যে বা উলফ যেটা আছে আমাদের, তার মধ্যে আমি কি করবো, প্রথমে জল দিব, জল দেওয়ার পর সেখানে আস্তে আস্তে করে কি ঢালবো, H2SO4 ঢালবো। যখনই H2SO4 এখানে এসে পড়বে তখনই কি হবে, H2SO4 আর আমাদের যে ফেরাস সালফেট তাদের মধ্যে বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটে কি উৎপন্ন হবে, H2S তৈরি হবে, মানে আমাদের হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এবার হাইড্রোজেন সালফাইড একটা কি গ্যাসীয় পদার্থ, যেহেতু গ্যাসীয় পদার্থ তাহলে সে কি করবে, সে এখান থেকে কি গ্যাসের আকারে উপরের দিকে ওঠা শুরু করবে, ঠিক আছে। এবার যখন উপরের দিকে উঠবে তখন তো এদিকে যেতে পারবে না, এখানে কি বন্ধ করা আছে, তখন এই যে এখানে একটা পাইপ দেখছিস, এই পাইপটা দিয়ে ওরা বাইরে বেরিয়ে আসবে এই দিকে, ঠিক আছে। কি বললাম, যখন আমাদের সালফিউরিক অ্যাসিডটা আমি দিয়ে দিলাম তখনই কি হবে, সালফিউরিক অ্যাসিড আর ফেরাস সালফেট এই দুটোর মধ্যে বিক্রিয়া ঘটবে, ঘটার পর কি উৎপন্ন হবে, হাইড্রোজেন সালফেট গ্যাস উৎপন্ন হবে। সেই গ্যাসটা কি করবে, এই যে এই পাইপটা আছে এটাকে বলে নির্গম নল বলা হয়, এই নলটাকে কি বলা হয়, নির্গম নল বা ডেলিভারি টিউব বলছে এখানে ইংলিশে, বাংলায় বলে কি নির্গম নল, ঠিক আছে। তাহলে এটা কি এই নির্গম নল দিয়ে আস্তে আস্তে এদিকে চলে আসবে, আসার পর এই যে আমাদের একটা দেখতে পাচ্ছি জার, এই জারের মধ্যে আমরা কি করি, এই গ্যাসটাকে সংগ্রহ করি, ঠিক আছে। বুঝতে পেরেছিস পদ্ধতিটা, কিছুই না, একটা আমরা উলফ বোতল নেব, সেখানে প্রথমে কি নিব, ফেরাস সালফেটের টুকরো নিব, সেখানে আমরা জল ঢালবো, জল ঢালার পর তারপর আস্তে আস্তে কি সালফিউরিক অ্যাসিড ঢালবো, ঢালার পর বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার পর এখানে কি H2S গ্যাসগুলো উৎপন্ন হবে, সেই গ্যাসগুলো নির্গম নল দিয়ে আসবে, আসার পর এই যে আমাদের জার আছে জারের মধ্যে আমরা কি করি, গ্যাসটাকে সংগ্রহ করি। এখানে মনে রাখতে হবে গ্যাসটাকে যে সংগ্রহ করা হয়, সংগ্রহ করার পদ্ধতিটা আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, বায়ুর কি অপসারণ ছিল ওখানে, নিম্ন অপসারণ। তো এখানে কিন্তু কি বলছে দেখ, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাসটা সংগ্রহ করা হয়। আগের যখন অ্যামোনিয়াটা করিয়েছি যদি তোদের মনে থাকে, দেখবি ওখানে জারটাকে উল্টো করে রাখা হয়, গ্যাসগুলো যায়, মানে জারটা উল্টো করে রাখা থাকে, জারটা এরকম করে রাখা থাকে, গ্যাসগুলো আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এখানে ঠিক উল্টা, গ্যাসটা ঠিক করে রাখা থাকে, আস্তে আস্তে গ্যাসগুলো ঢোকে। তাহলে ওটা ছিল কি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, আর এখানে যে সংগ্রহ করার পদ্ধতি এটা কি বায়ুর ঊর্ধ্ব অপসারণ। এটা অবশ্যই ভালো করে মনে রাখবি, পরীক্ষায় জিজ্ঞেস করে যে কি হাইড্রোজেন সালফাইড গ্যাসটা যে সংগ্রহ করা হয় কোন পদ্ধতিতে, কি উত্তর কি হবে, বায়ুর ঊর্ধ্ব অপসারণ। গেল, তাহলে এটা গেল। এবার আমাদের আরেকটা পদ্ধতি রয়েছে, কি পদ্ধতি, পরীক্ষাগারে কিপ যন্ত্রে H2S পদ্ধতি। কিপ যন্ত্র একটা বিশেষ যন্ত্র, এই যে যন্ত্রটা এখানে রিয়েল ছবিটা এখানে আছে, এটাকে বলছে কি
কিপ যন্ত্র, এই যন্ত্র আমরা কি করতে পারি, হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি করতে পারি। এটা একটা বিশেষ সুবিধা আছে। সুবিধাটা কি, সাপোজ আমাদের বাড়িতে আমরা জল খাই, বাড়িতে অনেকের বাড়িতে ট্যাপ লাগানো আছে, ট্যাপে আমরা কী করি, যখন ইচ্ছে হয় তখন জল, আমি ট্যাপটা খুলে দিলাম, জল পড়লো, 1 গ্লাস জল নিলাম, খেয়ে নিলাম, আবার বন্ধ করে দিলাম, জলটা আছেই। এবার আগের পরীক্ষাটা এখানে যে আমরা দেখছি, এখানে কিন্তু আমাদের ওরকম কোনো সুবিধা নেই যে আমি ইচ্ছা হলো একটু এখান থেকে হাইড্রোজেন সালফাইড বের করে নিলাম, খেয়ে নিলাম, আবার পরে ইউজ মানে রেখে দিব, পরে ইউজ করব। কিন্তু এখানে ওই সুবিধাটা আছে। এখানে কি করা যায়, এখানে এই যে পাইপ আছে, এখানে এই ট্যাপ আছে, আমাদের কি এখানে তৈরি হয়ে থাকবে, আমি যখন ইচ্ছা এই ট্যাপ খুলবো, হাইড্রোজেন সালফাইড গ্যাস নিব, আবার বন্ধ করব, ভিতরে থেকে যাবে। তো এটা দিয়ে সুবিধা এটাই কি, কিপ যন্ত্রে আমি যখন ইচ্ছা তখন হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বের করে নিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কি কি পদ্ধতি, মানে পদ্ধতিটা কি তৈরি করার, জিনিস একই। হ্যাঁ, ওখানেও ফেরাস সালফেট লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে, জল লাগে, এখানেও কি লাগবে, ফেরাস সালফেটই লাগবে, জলই লাগবে, আর কি সালফিউরিক অ্যাসিড লাগবে, সব জিনিস একই লাগবে। এখানে বাড়তি সুবিধা এটাই, আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারি এখানে এই যন্ত্রে। ঠিক আছে, তাহলে এই যন্ত্রে আমরা সিম্পল গঠনটা আমরা দেখছি, দেখো 3টা কি থাকে, গোলক থাকে, একটা এই একটা গোলক, 2টা গোলক, 3টা গোলক। এই 2টা কি পূর্ণ গোলক, এটা কি অর্ধ গোলক, মনে থাকবে। তাহলে কিপ যন্ত্রে টোটাল কয়টা গোলক থাকে, 3টা গোলক থাকে। সবার উপরে থাকে যেটা, সেটা কি অর্ধ গোলক, পূর্ণ গোলক, মাঝখানে একটা পূর্ণ গোলক, একদম নিচে কি থাকে, অর্ধ গোলক থাকে। ঠিক আছে, এবার এখানে কি করা হয়, এখানে কিন্তু একটা এমন সিস্টেম লাগানো থাকে যাতে কি গ্যাসটা যেখান থেকে বাইরে যেতে পারবে না। এই যে দেখো এখানে আছে এই সিস্টেমটা। ঠিক আছে, আমরা ইচ্ছা করলেই কিন্তু গ্যাসটাকে বাইরে বের করতে পারবো না, আবার ইচ্ছা করলে কি এটা খুলে দিয়ে আস্তে করে এখানে গ্যাস, মানে কোনো কিছু তরল পদার্থ আমি নিচে ঢালতে পারবো। এখানে একটা ফানেল লাগানো থাকে, এই যে ফানেল লাগানো থাকে, ইচ্ছে মতো আমরা কি সেখানে সালফিউরিক অ্যাসিড বা জল ইচ্ছে মতো ঢালতে পারি। তো এবার আমি কি করব, শুরুতেই আমার এখানে সালফিউরিক অ্যাসিড এদিকে ঢালি, তার আগে আমাকে কি করতে হবে, এই যে ফেরাস সালফেটের টুকরোগুলো এখানে রাখা হয় কত নম্বর গোলকে, 2য় গোলকে। এই যে বি নম্বর গোলক যেটা আছে, সেখানে আমি কি করি, এখানে আমি কতগুলো ফেরাস সালফেটের, এই যে ফেরাস সালফেট লেখা আছে FeS টুকরো আমি এখানে রেখে দিই। রেখে দেওয়ার পর কী করি, এই যে আমাদের ফানেল এখানে থাকবে, এই যে এখানে এই ফানেল দিয়ে আস্তে করে আমি কী করবো, H2SO4 ঢালি। ঠিক আছে, এবার যখন H2SO4 এদিকে আসবে, এই যে এগুলো H2SO4 যেগুলো চিহ্ন দেওয়া আছে জলের মতো, যখন এখানে আসবে, এখানে এসে কী করবে, এদের সঙ্গে সংস্পর্শ হবে, মানে আমাদের ফেরাস সালফেটের সঙ্গে H2SO4 টাচ হবে। টাচ হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, এখানে বিক্রিয়া ঘটে, মানে এটা এতটাই বিক্রিয়া করে এরা যে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে কী করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, হাইড্রোজেন সালফাইড। আমরা জানি ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কী তৈরি করে, হাইড্রোজেন সালফাইড। এদিকে বিক্রিয়া করবে, আমরা কী করি, এই যে এই নলটা দিয়ে এদিকে বের করে নিয়ে নিই। ঠিক আছে, এবার কি হয়, সাপোজ আমি কি করছি, এই যে নলটাকে আমি বন্ধ করে দিলাম, আমি গ্যাস নিচ্ছি না, এই যে নলটাকে আমি বন্ধ করে দিলাম, তাহলে গ্যাসটা এদিকে বেরোতে পারবে না, বন্ধ হয়ে গেল। যখন গ্যাসটা এদিকে বেরোতে পারবে না, তখন কি হবে, এখানে গ্যাসগুলো এখানেই জমা হয়ে থাকবে, তাই তো। আমি এখানে বন্ধ করে রেখেছি, এদিকে গ্যাসটা এদিকে এসে বেরোতে পারছে না। ওই যে গ্যাসটা যে তৈরি হলো, গ্যাসটা তো কোনো না কোনো জায়গায় থাকবে, ওটা কোথায় থাকবে, এখানে থাকবে। এবার যখন এখানে গ্যাস থাকবে, তখন নিশ্চয়ই সেখানে গ্যাসের একটা চাপ থাকবে। এখানে চাপের জন্য কী হবে, এই যে এখানে সালফিউরিক অ্যাসিডগুলো এসছে, এখানে ধাক্কা দিয়ে কী করবে, এদের নিচে ফেলে দিবে। তাহলে কী হবে, যখন আমি এটা বন্ধ করে রাখবো, তখন এই যে এখানে গ্যাসগুলো তৈরি হবে হাইড্রোজেন সালফাইড, তারা কী করবে, ধাক্কা দিয়ে এই যে সালফিউরিক অ্যাসিডগুলোকে নিচের গোলকটা ফেলে দিবে, অর্ধ গোলকটায় ফেলে দিবে, ফলে কি বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে নতুন করে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে না, সালফিউরিক অ্যাসিড বলছি, হাইড্রোজেন সালফাইড তৈরি হবে না। এরপর কী হবে, যদি আমি আবার এটা খুলে নেই, তাহলে আগে থেকে যে গ্যাসগুলো তৈরি ছিল তারা তো এখানে তৈরি হয়ে আছে। যখন আমি এই যে এটা ট্যাপটা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে কি এটা বের হয়ে গেলো এই আগের গ্যাসটা, তখন কি আবার চাপটা কমে গেল, যেহেতু গ্যাসগুলো সব বেরিয়ে গেছে, তাহলে কি চাপটা কমে যাবে। চাপটা কমে যাওয়ার জন্য আবার তখন এদিক থেকে কি করবে, সালফিউরিক অ্যাসিড নিচে নামা শুরু করবে, একটু একটু করে সালফিউরিক অ্যাসিড নিচে নামবে, আবার বিক্রি হবে, আবার সালফিউরিক মানে হাইড্রোজেন সালফাইড এদিকে বের হবে। যখন আবার আমি বন্ধ করবো, তখন আবার চাপের সৃষ্টি হবে, তখন আবার কি বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো এরকম করে কি আমি যখন ইচ্ছা তখন কি আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি করতে আবার কি বের করতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের কি পরীক্ষাগারে কিপ যন্ত্রের সাহায্যে কি H2S প্রস্তুতি। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, শর্ট কোশ্চেনে থাকতে পারে যে কি নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা সম্ভব। ঠিক আছে, নেক্সট আমাদের একটু দেখি কি হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম। ভৌত ধর্ম মানে কি, আমরা বাইরে থেকে যেগুলো ধর্ম দেখতে পাই। সাপোজ এই আমি যে এখানে এসেছি, আমি তোমাদের কি মুখগুলো দেখতে পাচ্ছি, এবার তোমাদের কার মনে কি আছে, কে কেমন পড়াশোনা করছিস, কে খালি মানে পড়াশোনা করছিস না কিন্তু ভাবটা করছিস পড়াশোনা করছিস, এরকম অনেকে আসিস। তো কি এগুলো সব আমি কি করতে পারি, বাইরে থেকে দেখতে পাই না, তাহলে এগুলো হয়ে গেলো কি রাসায়নিক ধর্ম। যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না সেগুলো কি রাসায়নিক ধর্ম, আর যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই সেগুলো কি ভৌত ধর্ম। তাহলে হাইড্রোজেন সালফাইডেরও কিছু ভৌত ধর্ম রয়েছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, যেমন কি
কোন অবস্থায় আছে, ওটা কি গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ না কঠিন পদার্থ। যেমন এই পেনটা কি, এটা কঠিন পদার্থ। আমি যদি একটা জলের বোতল নেই, জলটা কি তরল পদার্থ, আমরা কি দেখেই বলে দিতে পারছি। তাহলে এগুলো হলো কি তাদের ভৌত ধর্ম, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেই ভৌত ধর্মটা আসে সেটা কি অবস্থা। অবস্থাটা কেমন, হাইড্রোজেন সালফেট হলো কি একটা বিষাক্ত গ্যাস, এটা একটা গ্যাসীয় পদার্থ, ফার্স্ট মনে রাখতে হবে। এটা কি কঠিন বা তরল না, এটা কেমন পদার্থ, গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। তার সাথে সাথে বিষাক্ত। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে কি বলছে যদি বায়ুতে 5 ppm, ঠিক আছে, বায়ুতে যদি 5 ppm এর বেশি যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে তাহলে কি সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং আমরা যদি ওইরকম বায়ুতে নিঃশ্বাস নেই আমাদেরকে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এখন ppmটা যদি জানতে চাস কি, তাহলে বলবে কি পার্টস পার মিলিয়ন, মানে 1 মিলিয়নে কয়টা হাইড্রোজেন সালফাইড অণু রয়েছে সেটাকে বলছে কি ppm। তাহলে কত 5 ppm এর বেশি যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুতে থেকে যায়, সেই বায়ুতে নিঃশ্বাস নিলে আমাদের কি অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এটা একটা কি বিষাক্ত গ্যাস, ফার্স্ট জানা গেল যে এটা বিষাক্ত গ্যাস, প্লাস এটা কি গ্যাস একটা, তরল বা কঠিন না। দ্বিতীয় যে ভৌত ধর্মটা আছে কি বর্ণ। বর্ণ মানে কি রং, এদের রংটা কেমন, একটি বর্ণহীন গ্যাস, মানে এর কোনো বর্ণ থাকে না। যেমন জলের কোনো বর্ণ হয়, জল যেমন বর্ণহীন, ওরকম কি হাইড্রোজেন সালফাইড একটা বর্ণহীন গ্যাস। 3 নম্বর কি গন্ধ, যেটা কি আমি বারবার বলি সবাইকে, যেটা মনে রাখতে, গন্ধটা কেমন, H2O একটি কি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এর গন্ধটা কেমন, পচা ডিমের মতো, ঠিক আছে, মানে খুব দুর্গন্ধযুক্ত আলটিমেট। তারপর 4 নম্বর কি বলেছে, ঘনত্ব। ঘনত্ব মানে কতটা গাঢ়, ঠিক আছে, কতটা গাঢ়। H2S বাতাস অপেক্ষা ভারী। আমি যখন বাষ্প ঘনত্ব বললাম তখনই বললাম যে বাতাসের বাষ্প ঘনত্ব 13 কি 14, আমার এক্সাক্ট মনে পড়ছে না, আর এর বাষ্প ঘনত্ব কত 17। তাহলে কি নিশ্চয়ই এ কি জলে বাতাসের থেকে ভারী হবে। তাহলে আমাদের কি H2S গ্যাসটা হলো কি বাতাস অপেক্ষা ভারী, এর বাষ্প ঘনত্ব 17। দ্রাব্যতা, দ্রাব্যতা মানে কি জলের মধ্যে কি মিশে যায় কি মিশে যায় না, এটাকে বলছে দ্রাব্যতা। দ্রাব্যতা কথা বলেছে, H2S গরম জলে অদ্রাব্য কিন্তু ঠান্ডা জলে দ্রাব্য। গরম জলের মধ্যে সে মিশতে পারে না, কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিলে সেটা একদম মিশে যায়। যেমন কি চিনি জলের মধ্যে দিলে চিনি মিশে যায়, তো ওরকম সেম H2S গ্যাস যদি আমি জলের মধ্যে দিই সেটা কি জলের মধ্যে মিশে যাবে, ঠিক আছে। আর লাস্ট একটা আমাদের কি ভৌত ধর্ম আছে, সেটা হলো কি জলীয় দ্রবণের প্রকৃতি। আমরা জানি বিভিন্ন যৌগগুলোকে যদি আমি জলের মধ্যে দিই সেটা কি আয়নীভবন ঘটে, আমরা যা দেখেছি আগের চ্যাপ্টারগুলো তো দেখেছি। তো আয়নীভবন ঘটার পর 3 কি 4 রকম পদার্থ উৎপন্ন হতে পারে, যেমন অ্যাসিড হতে পারে। কোনো পদার্থকে আমি যখন জলের মধ্যে দিই সেটা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে, কোনো পদার্থকে জলের মধ্যে দিলে সেটাকে ক্ষারের মতো আচরণ করে, ঠিক আছে। তো এখানে যদি আমি হাইড্রোজেন সালফাইডকে যদি জলের মধ্যে দেই তাহলে সেটা কি অ্যাসিড ধর্মী হয়ে যায়। অ্যাসিড ধর্মী মানে কি, অ্যাসিড ধর্মী কারা, যারা কি H+ আয়ন তৈরি করে। একটু বলে দিই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আমরা এটা জানি এটা অ্যাসিড। কেন অ্যাসিড, কারণ একে যদি আমি জলের মধ্যে দেই তাহলে H+ আর Cl- এই দুইটা আয়ন উৎপন্ন করে, এটা কি ভেঙে গিয়ে এই দুইটা টুকরায় পরিণত হয়। যেহেতু এখানে H+ তৈরি হয়, যারা H+ তৈরি করবে তাদের আমরা কি বলি অ্যাসিড ধর্মী, ঠিক আছে। H2Sটাও কি করবে একটু দেখাই দিই। H2S যখন কি জলের মধ্যে দিব প্লাস H2O, এর কি তৈরি করবে, ফার্স্ট তৈরি করে কি HS- শুরুতে তৈরি করবে, ঠিক আছে। কি তৈরি করবে HS-। এবার এখান থেকে যখন আবার আমি কি করব, এই HS- যখন আবার জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি H+ প্লাস S- উৎপন্ন করে, ঠিক আছে। আমি এটা সমতা বিধান করছি না, জাস্ট খালি তোদের বিক্রিয়াগুলো দেখাচ্ছি। তাহলে কি আলটিমেট এখানে দেখ H+ আয়ন উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। তাই আমরা এটাকে কি বলি অ্যাসিড ধর্মী বলা হয়, ঠিক আছে। মনে থাকবে এগুলো ভৌত ধর্ম, সবগুলোই ভৌত ধর্মগুলো মানে একদম সোজা খালি মুখস্থ করার জিনিস, এখানে বোঝার মতো কিচ্ছু নেই। এর পরের দিন আমরা কি করব, এর যে রাসায়নিক ধর্মগুলো আছে মানে বিক্রিয়াগুলো একটা একটা করে সবগুলো দেখব। 6-7টা বিক্রিয়া আছে, প্লাস এর কি কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে এখান থেকে 2-1টা, যেগুলো মাধ্যমিক পরীক্ষা বাইরে থেকে জিজ্ঞেস করে, মানে টপিকের বাইরে থেকে মাধ্যমিক পরীক্ষা আসে। তো সেই কোশ্চেনগুলো আমরা পরের দিন দেখব। তো আজকে আমাদের ক্লাস এখানে আমি শেষ করছি। তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার করো, যাতে কি সব ছাত্রর কাছে যারা মাধ্যমিক দিবে আগামীতে তারা সবাই আমাদের ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ।